হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম হাইড্রোকার্বন নিয়ে। হাইড্রোকার্বনের এর আগে আমরা 5খানা ক্লাস নিয়েছি। আজকে 6 নম্বর পিরিয়ডে আলোচনা করব জেনারেল প্রপার্টিজ অফ অ্যালকিন। অ্যালকিনের কিছু জেনারেল প্রপার্টিজ আলোচনা করব। জেনারেল properties of alkenes। অ্যালকিনের হচ্ছে কি করব, জেনারেল প্রপার্টি আমরা আলোচনা করব। এট ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। 1 নম্বর যেটা করব সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ কি বলেছিলাম, এই ভৌত ধর্মগুলো কি না, অ্যালকিনের যদি C2 থেকে C4 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিনগুলি কি হয়, গ্যাসিয়াস অ্যালকিন হয়। গ্যাসিয়াস অ্যালকিন হয়। আর যদি C5 থেকে C15 পরমাণু বিশিষ্ট অ্যালকিন হয় তাহলে সেটা লিকুইড অ্যালকিন হবে। লিকুইড অ্যালকিন হবে। আর যদি C16 থেকে C16 এন্ড অ্যাবাভ তাহলে সেটা কি হবে বলতো, সলিড অ্যালকিন হবে। সলিড অ্যালকিন হবে। কি বললাম না, যে সমস্ত অ্যালকিনে 2 থেকে 4টি কার্বন পরমাণু বিশিষ্ট যদি অ্যালকিন হয়, 2 থেকে 4টি কার্বন পরমাণু দ্বারা যদি অ্যালকিন গঠিত হয় তাহলে সেই সমস্ত অ্যালকিনগুলোকে আমরা কি বলবো, গ্যাসিয়াস অ্যালকিন বলা হয়। আর 55 থেকে 15 কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিনগুলো কি হয়, লিকুইড অ্যালকিন হয়ে থাকে। আর 16 থেকে এন্ড অ্যাবাভ কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিনগুলো কি হয়ে থাকে, সেগুলো সলিড অ্যালকিন হয়ে থাকে। অ্যালকিনের দ্বিবন্ধন রয়েছে, কি বললাম, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। তাই কিছু কিছু অ্যালকিনের জিওমেট্রিক্যাল আইসোমার দেখা যায়। কি বললাম, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার জন্য কিছু কিছু অ্যালকিনের কি দেখা যায়, জ্যামিতিক সমবয়বতা দেখা যায়। যেমন আমরা প্রথম করতে পারি কাজের ক্ষেত্রে, ধরো এরকম একটা CH3 হাইড্রোজেন, আবার হচ্ছে তোমার কি হতে পারে হাইড্রোজেন CH3, এভাবে হতে পারে। একে বলা হয় ট্রান্স বিউটিন। এন্ড এমনও হতে পারে C ডবল বন্ডেড C সিস হতে পারে, CH3 হাইড্রোজেন হাইড্রোজেন। যদি নামকরণ করি 1 2 3 4, তাহলে এটাকে বলবো কি না, সিস টু বিউটিন। আর এটাকে বলবো ট্রান্স টু বিউটিন। এটাকে বলবো ট্রান্স টু বিউটিন। এটাকে বলবো সিস টু বিউটিন। বলবো। তবে সিস টু বিউটিনের কিন্তু স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। কারণটা কি, এই স্ফুটনাঙ্ক বেশি হওয়ার মূল কারণ হচ্ছে কি, এখানে পোলার হয়ে থাকে, এর একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট থাকে। কি বললাম, এর একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট থাকে। এই ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 0 থেকে বেশি হয়। কি বললাম, এই ডাইপোল মোমেন্টের মান 0 থেকে বেশি হয় এবং এটা হয় কি পোলার হয়ে থাকে। আর এটা কি থাকে, নন পোলার থাকে। এই ডাইপোল মোমেন্টের মান কি থাকে বলতো, 0 থাকে। অর্থাৎ এর ডাইপোল মোমেন্ট যেটা হয় তার ভ্যালু 0 থাকে। এই জন্য কি হয়, এর থেকে ট্রান্সিট থেকে সিসের হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি। যদি এর হচ্ছে তোমার কি মেল্টিং পয়েন্ট কত হয় 4, এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, আর এর মেল্টিং পয়েন্ট হচ্ছে কত বলতো 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছো যে ট্রান্সিট থেকে সিসের কেন স্ফুটনাঙ্ক বেশি। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি বলতো, এতক্ষণ জানলাম ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। এবারে আমরা আলোচনা করব কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। অনেকগুলো কেমিক্যাল প্রপার্টিজ আমরা আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব এডিশন রিঅ্যাকশন। কেমিক্যাল প্রপার্টিজ
কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। অ্যালকিনের হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। তো এক নম্বর যেটা সেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন, যুক্ত বিক্রিয়া। এর আগে তোমরা অর্গানিকে যুক্ত বিক্রিয়া কি জিনিসটা পড়ে নিয়েছো না, যে বিক্রিয়ায় না বিক্রিয়কে দুটি অণু পরস্পর যুক্ত হয়ে যায় এবং তাদেরকে সেই অণু দুটোকে পৃথক করা যায় না পরস্পরের থেকে, তাদেরকে আমরা কি বলবো, যুক্ত বিক্রিয়া বলবো। অর্থাৎ যে বিক্রিয়ায় যোজকের দুটো অংশই বিক্রিয়কের সঙ্গে যুক্ত হয়ে যায় তাদেরকে আমরা কি বলবো, অ্যাডিশন রিঅ্যাকশন। তো সবথেকে প্রথমে আমরা যে অ্যাডিশন রিঅ্যাকশনটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি বলতো, হাইড্রোজেন এডিশন। এক নম্বর হচ্ছে হাইড্রোজেন এডিশন। হাইড্রোজেন এডিশন, হাইড্রোজেন এডিশন। হাইড্রোজেন এডিশন কি না, সাধারণ উষ্ণতায় প্লাটিনাম প্যালাডিয়াম এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। কিংবা যদি আমরা রেনি নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে আমরা দেখি এক নম্বর CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া ঘটাবো, দিয়ে কি দেবো আমরা, রেনি নিকেল ডাস্ট দেবো। তার সঙ্গে আমরা কি দেবো, 200 থেকে 300 ডিগ্রি টেম্পারেচার দেব। রেনি নিকেল ডাস্ট অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি টেম্পারেচারে যদি অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি হবে, এই হাইড্রোজেন দুটো অ্যালকিনের যে দুটো দ্বিবন্ধনযুক্ত দুটো কার্বন রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, দিয়ে কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। CH3 দেখে নেব যে CH3 CH2 সিঙ্গেল বন্ড CH3, তার সঙ্গে কিছু পরিমাণ কি উৎপন্ন হবে, হিট উৎপন্ন হবে। দেখো এই যে হাইড্রোজেন দুটো রয়েছে, দুটো হাইড্রোজেন কি হবে, এই একটা কার্বনের সঙ্গে যুক্ত হবে আর একটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। মেকানিজম তোমাদের লাগবে না এটাই। যদি আমরা নিয়ে থাকি এরকম একটা যৌগ CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, তাহলে আমরা কি দেব, এটাকে মেকানিজমের মাধ্যমে ভেঙে দেখাচ্ছি। হাইড্রোজেন কি দেবো, নিকেল, তার সঙ্গে 200 থেকে 300 ডিগ্রি টেম্পারেচার, ডাইরেক্ট মেকানিজমের মাধ্যমে দেখাচ্ছি। তো এই যে অ্যালকিনে রয়েছে, অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন রয়েছে তার যে পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনটা কি করবে, বিক্রিয়া ঘটাবে। যদি এই কার্বনের মাধ্যমে ঘটাই তাহলে কি হবে, এখানে পোলার হয়ে যাবে আর এটা নেগেটিভ হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে ইলেকট্রনের ঘাটতির জন্য এই কার্বনটার উপরে। তাহলে কি উৎপন্ন হবে, দেখবো আমরা CH3 CH প্লাস সিঙ্গেল বন্ড CH2 CH3, সঙ্গে সঙ্গে এখানে কি উৎপন্ন হচ্ছে, একটা H মাইনাস উৎপন্ন হচ্ছে, প্লাস হচ্ছে কি দেখলাম, প্লাস একটা H মাইনাস উৎপন্ন হচ্ছে। এই H মাইনাসটা আবার কি করবে, পরবর্তীকালে এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করবে, CH3 CH2 CH2 CH3। দেখো তাহলে কি উৎপন্ন হলো, অ্যালকেন উৎপন্ন হলো। এটাকে আমি মেকানিজমের মাধ্যমে ভেঙে দেখালাম। তবে তোমাদের এক্সামে মেকানিজম লাগবে না, শুধু তোমাকে জানতে চাইবে যে প্রোডাক্টটা কি হবে, শুধু প্রোডাক্টটা তোমার জানতে চাইবে, এখানে কোনো মেকানিজম তোমাদের লাগবে না। এরপরে আমরা করব হ্যালোজেন এডিশন। কি করব, হ্যালোজেন এডিশন। 2 নম্বর হচ্ছে হ্যালোজেন এডিশন। হ্যালোজেন এডিশন অ্যালকিনের সঙ্গে সাধারণ উষ্ণতায় বা সাধারণ নরমাল টেম্পারেচারে অ্যালকিনের সঙ্গে যদি হ্যালোজেন ক্লোরিন কিংবা ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি হবে, অ্যালকিনের যে দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন রয়েছে সেই কার্বনের দুটোতে হ্যালোজেন গ্রুপ যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হয়। কি বললাম, অ্যালকিনের সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হয়। ধরো CH2 ডবল বন্ডেড CH2, তার সঙ্গে আমি নেব ব্রোমিন, এর বিক্রিয়ায় কি হবে না, Br2 নেব,
তাহলে একটা ব্রোমিন এখানে যুক্ত হবে আর একটা ব্রোমিন এই জায়গায় যুক্ত হবে, দিয়ে কি হবে CH2Br CH2Br উৎপন্ন হবে। যেহেতু আমরা কি বলেছি না যে সমস্ত জৈব যৌগে পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি একই হ্যালোজেন যুক্ত থাকে তাদেরকে আমরা কি বলবো ভিসিনাল ডাইহ্যালাইড বলবো। একে কি বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড, একে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়ে থাকে। এবারে আমরা আলোচনা করব যে হ্যালোজেন অ্যাসিড যদি জলের বিক্রিয়া হয়, আরেকটা করে নিই, যদি জলের বিক্রিয়া হয় এডিশন অফ ওয়াটার, তৃতীয়ত করব এডিশন অফ ওয়াটার, এডিশন অফ ওয়াটার, জলের সংযোজন না অ্যালকিনের সঙ্গে জলের সংযোজন কি হবে সবগুলো আজকে দ্রুত বিক্রিয়া আলোচনা করব। তো ধরো একটা অ্যালকিন নেব CH3 CH ডবল বন্ড CH2, তার সঙ্গে জল নেব, যদি অ্যাসিড ক্যাটালিস্ট অনুঘটকের উপস্থিতিতে, যে কোনো অ্যাসিড ক্যাটালিস্ট অনুঘটকের উপস্থিতিতে জলের বিক্রিয়ায় ঘটালে কি হবে বলতো জলকে আমরা ভাঙলে কি উৎপন্ন হবে OH, এটা প্লাস হবে এবং এটা মাইনাস হবে। তো এই মাইনাসটা কি হবে এখানে একটা করবে, এখানে কি হবে মাইনাস হবে, তখন এই মাইনাসের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তখন কি হবে অ্যালকোহল উৎপন্ন হবে CH3 CH OH CH3, তাহলে কি উৎপন্ন হলো অ্যালকোহল, অ্যালকোহল উৎপন্ন হলো। কি বললাম না অ্যাসিড ক্যাটালিস্ট অনুঘটকের উপস্থিতিতে অ্যালকিনের সঙ্গে জলের বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয় অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে কি দেখলাম অ্যাসিড ক্যাটালিস্ট অনুঘটকের উপস্থিতিতে অ্যালকিনের সঙ্গে জলের বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হয় অ্যালকোহল উৎপন্ন হয়। এগুলো ছিল নরমাল। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আলোচনা করব, ঠিক আছে। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, চতুর্থ হ্যালোজেন অ্যাসিড এডিশন, হ্যালোজেন অ্যাসিড এডিশন, হ্যালোজেন অ্যাসিড এডিশন। তো অ্যালকিনের সঙ্গে যদি হাইড্রোব্রোমিক অ্যাসিড হ্যালোজেন অ্যাসিড হাইড্রোব্রোমিক কিংবা হাইড্রোক্লোরিক হাইড্রোআয়োডিকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে দু ধরনের অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কি বললাম অ্যালকিনের সঙ্গে যদি হ্যালোজেন অ্যাসিড বিক্রিয়া ঘটায় তাহলে সেক্ষেত্রে দু ধরনের অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ধরো প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2, তার সঙ্গে আমরা কি নেব HBr নেব, হ্যালোজেন অ্যাসিড নেব একটা HBr নেব। তাহলে দেখতে পাবো যে এই HBrটাকে যদি ভাঙা যায় তাহলে কি হবে H প্লাস Br মাইনাস এখানে ভাঙবে, কিংবা H হচ্ছে কি ডেল পজিটিভ আর Br হচ্ছে পার্টলি ডেল নেগেটিভে পরিণত হয়ে যাবে। তাহলে এই হাইড্রোজেনটাকে এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে কিংবা এই কার্বনের সঙ্গেও যুক্ত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব কি না দুটো অ্যালকেন উৎপন্ন হতে পারে। কি বললাম না এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, কার্বন কার্বন দ্বিবন্ধনের এই যে পাই ইলেকট্রনটা, এই পাই ইলেকট্রনটা এই কার্বনের মাধ্যমেও এই হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ হতে পারে, কিংবা এই পাই ইলেকট্রনটা কি এই কার্বনের মাধ্যমেও এই হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ হতে পারে, হয়ে কি হবে দু ধরনের অ্যালকেন উৎপন্ন করবে। তো আমরা 1 2 3 সবথেকে প্রথমে আমরা এডিশন করব কি এইখানটা উৎপন্ন করব, এখানে এডিশনটা উৎপন্ন করব যে এই কার্বনের মাধ্যমে হতে পারে, কিংবা এটা কি হতে পারে বা এই কার্বনের মাধ্যমেও এই পাই ইলেকট্রন জোড়া এই কার্বনের মাধ্যমেও যুক্ত হতে পারে। যদি এই কার্বনের মাধ্যমে যুক্ত হয় হাইড্রোজেনটা কি করব হাইড্রোজেন H প্লাস অ্যাটাক অন C1 কার্বন, C1 কার্বনের সঙ্গে অ্যাটাক যদি হয় আর তাহলে কি হবে না CH3 উৎপন্ন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানে একটা কার্বন অ্যাটম উৎপন্ন হয়ে যাবে, আর পরবর্তী এই ব্রোমিন মাইনাসটা কি হবে পরবর্তীকালে এই Br মাইনাসটা যে উৎপন্ন হবে সেটা এখানে যুক্ত হয়ে যাবে CH3 CH Br
CH3 উৎপন্ন হবে। যখনই এই পাই বন্ধনকারী ইলেকট্রনটা এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে তখন Br মাইনাস আকারে বেরিয়ে যাবে, আর এখানে কি হবে ইলেকট্রনের ঘাটতির জন্য এই C2 কার্বনে তখন একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, এবং পরবর্তী ধাপে কি করবে এই উৎপন্ন Br মাইনাসটা কি করবে এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয় অ্যালকেন উৎপন্ন হবে। সিমিলারলি যদি আমি এখানে করি যে এই যে পাই ইলেকট্রনটা সেটা কি C2 কার্বনের মাধ্যমে যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, এখানে H+ অ্যাটাক অন C2 কার্বন, যদি C2 কার্বনে অ্যাটাক করে তাহলে কি হবে এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে। যদি C2 কার্বনের হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এখানে কি হবে ইলেকট্রনের ঘাটতির জন্য কি হবে এখানে 1 নম্বর কার্বনে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে, এবং উৎপন্ন যে Br মাইনাসটা উৎপন্ন হবে সেই Br মাইনাসটা পরবর্তীকালে এখানে যুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে সরি একই কালার বুঝতে পারবে না, Br মাইনাস, এই Br মাইনাসটা কি করবে পরবর্তীকালে এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে যাবে, কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এই ধরনের অ্যালকেন উৎপন্ন করবে। তো দু ধরনের অ্যালকেন উৎপন্ন হবে, এই দু ধরনের অ্যালকেনের মধ্যে কোন প্রোডাক্টটা সবথেকে বেশি স্টেবল কি বললাম, বা কোন প্রোডাক্টটা সবথেকে মেজর, দু ধরনের অ্যালকেন উৎপন্ন হতে পারে। তাহলে একটা অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটালে দু ধরনের অ্যালকেন উৎপন্ন হতে পারে। এবার কোন হ্যালোজেন অ্যালকেন কোন অ্যালকেনটা সবথেকে বেশি বা মেজর প্রোডাক্ট হবে সেটা জানা যাবে কার রুল থেকে, মার্কোনিকভ রুল থেকে। মার্কোনিকভ রুল থেকে আমরা জানতে পারবো এই দু ধরনের অ্যালকেনের মধ্যে কোনটি মেজর হবে আর কোনটি মাইনর হবে, সেটা আমরা মার্কোনিকভ রুল থেকে জানতে পারবো। তাহলে এবারে আমরা জানি মার্কোনিকভ রুল, ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল মার্কোনিকভ রুল। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে প্রায় এসে থাকে এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেবে, সেগুলোতেও ভীষণ ইম্পর্টেন্ট মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল, মার্কোনিকভ কি বলেছেন না, মার্কোনিকভ তিনি কি বলেছেন না অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়ায় যোজকের ঋণাত্মক অংশটি কি হবে অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে যোজকের ঋণাত্মক অংশটি যুক্ত হবে। এটি হচ্ছে মার্কোনিকভ রুল। তো উদাহরণের সাহায্যে তোমরা ভালো করে বুঝতে পারবে। CH3 CH ডবল বন্ড CH, তার সঙ্গে নেব আমরা HBr, এটা হচ্ছে যোজক। তো এই যোজকের হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পার্টলি পজিটিভ আর এটা হচ্ছে পার্টলি নেগেটিভ থাকবে, এটাকে যদি ভাঙি এটা Br নেগেটিভ হবে আর H প্লাস হবে। মার্কোনিকভ বলেছেন যে একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজক, এটাকে অপ্রতিসম অ্যালকিন বলবো কেন না দ্বিবন্ধনের সাপেক্ষে সমান দুটি অংশে বিভক্ত করতে পারবো না, কিংবা এটাকে সমান দুটি অংশে বিভক্ত করতে পারবো না, তাই এদেরকে বলা হয় অপ্রতিসম বলা হয়। তো এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়ায় এই যোজকের ঋণাত্মক অংশটি কি বলেছেন তিনি না তিনি বলেছেন যোজকের এই ঋণাত্মক অংশটি অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকবে, যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকবে তার সঙ্গে যোজকের এই ঋণাত্মক অংশটি যুক্ত হবে। মার্কোনিকভ কি বলেছেন আবার বলছি না, যেটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে যোজকের এই ঋণাত্মক অংশটা অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বন পরমাণুর সঙ্গে যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে এই ঋণাত্মক অংশটি যুক্ত হবে। তিনি কি বলেছেন না যোজকের এই ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে না অ্যালকিনের যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে কি যুক্ত হবে না এই যোজকের ঋণাত্মক অংশটি যুক্ত হবে, আর এটার সঙ্গে যুক্ত হবে কি হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনের সঙ্গে কি যুক্ত হবে হাইড্রোজেন যুক্ত হবে, দিয়ে সেটাই হবে মুখ্য প্রোডাক্ট। তাহলে এখানে কি হবে মুখ্য প্রোডাক্টটা কি হবে না এটা এখানে যুক্ত হবে CH3 CH Br
তারপরে হবে CH3, তাহলে এইটা হবে মুখ্য প্রোডাক্ট উৎপন্ন হবে। তো এর মেকানিজম যদি আমরা করি তাহলে দেখে নেব এর মেকানিজমটা কেমন হয়। তো এর মেকানিজমটা আমি করে দেখব, যদিও তোমাদের মেকানিজম লাগবে না, তোমাদের মেকানিজম লাগবে না, কি লাগবে না শুধু তোমাদের এই প্রোডাক্টটা লাগবে। তো মেকানিজমটা আমি করে দেখাচ্ছি, তোমাদের হয়তো বোঝার জন্য খুব ভালো হবে। কি বললাম, CH3 CH, তার সঙ্গে ডবল বন্ডে CH2, তার সঙ্গে আমরা কি দেব HBr। HBr যদি দিয়ে থাকি তাহলে কি হবে দেখো, এই কার্বনের যে দুটো এই অ্যালকিনের যে দ্বিবন্ধনযুক্ত দুটো কার্বন রয়েছে তার পাই ইলেকট্রনটা এই কার্বনের মাধ্যমে যুক্ত হতে পারে কিংবা এই কার্বনের মাধ্যমেও যুক্ত হতে পারে। যদি পাই ইলেকট্রনের এই কার্বনের মাধ্যমে পাই ইলেকট্রনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, যদি এইভাবে যুক্ত হয় তাহলে কি হবে না এখানে কার্বোকেটায়ন উৎপন্ন হবে। তখন যদি এই পাই ইলেকট্রনটা যদি এই কার্বনের মধ্য দিয়ে এই হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাক হয় তখন কি হবে না CH3, এইখানে কার্বোকেটায়ন উৎপন্ন হবে একটা, CH প্লাস হচ্ছে CH3 উৎপন্ন হবে। আর যদি কি হয় না এই পাই ইলেকট্রন যদি এই কার্বনের মাধ্যমে যুক্ত হয় তাহলে তখন কি হবে, এই পাই ইলেকট্রনটা এখানে নিয়ে নিলে তখন এই কার্বনের উপরে একটা কি হবে ইলেকট্রনের ঘাটতি হবে, তখন এখানে কার্বোকেটায়ন উৎপন্ন হবে। তখন কি হবে CH3 CH2 কি হবে প্লাস উৎপন্ন হবে, সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হবে ব্রোমিন মাইনাস হবে। তাহলে দেখো এখানে দুটো কার্বোকেটায়ন উৎপন্ন হয়েছে, তাহলে এই পাই ইলেকট্রনটা এই কার্বনের মধ্যে দিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে কিংবা এই হাইড্রোজেন কার্বনের সঙ্গে দিয়েও যুক্ত হতে পারে, দুটো হতে পারে। তো দেখতে পাচ্ছি যে এই কার্বোকেটায়ন হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটায়ন আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকেটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকেটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকেটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটায়ন। তো মনে রাখবে 2 ডিগ্রি কার্বোকেটায়ন হচ্ছে মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোকেটায়ন, তাহলে এটা কি হবে এটা হচ্ছে মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল হবে আর এটা হচ্ছে লেস স্টেবল হবে। তাহলে 2 ডিগ্রি কার্বোকেটায়নটা কি হবে না মোর স্টেবল হবে, স্টেপ টিতে কি হবে তাহলে এইখানটায় বাকি ব্রোমিনটা যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে মুখ্য প্রোডাক্ট দেবে, আর এটা যে প্রোডাক্টটা দেবে সেটা কি হবে গৌণ প্রোডাক্ট দেবে। তাহলে স্টেপ 1 এ আমরা যেটা আলোচনা করলাম তাহলে কি হলো স্টেপ 1, সেখানে কি ধরনের কার্বোকেটায়ন উৎপন্ন হতে পারে, একটা 2 ডিগ্রি কার্বোকেটায়ন উৎপন্ন হতে পারে আর একটা 1 ডিগ্রি কার্বোকেটায়ন উৎপন্ন হতে পারে। এবার 2 ডিগ্রি কার্বোকেটায়ন মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোকেটায়ন। এবার স্টেপ 2 তে কি হবে না স্টেপ 2 তে কি উৎপন্ন হয়, এটার সঙ্গে বাকি যে ব্রোমিনটা উৎপন্ন ব্রোমাইড আয়নটা উৎপন্ন হলো সেটা যুক্ত হবে। স্টেপ 2 তে হচ্ছে কি হবে CH প্লাস CH3, তার সঙ্গে যে ব্রোমাইড মাইনাস আয়নটা উৎপন্ন হবে সেটা কি হবে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন হবে দেখতে পাচ্ছি CH3 CHBr CH, তাহলে দেখা গেল এই প্রোডাক্টটা উৎপন্ন হলো অ্যালকেন। 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হলো, 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হলো। তাহলে মার্কো কি বলেছেন না অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়ায় যোজকের ঋণাত্মক অংশটা অ্যালকিনের দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তার সঙ্গে যোজকের ঋণাত্মক অংশটা যুক্ত হয়। তাহলে যোজকের ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হয় বললাম না যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। আচ্ছা যদি সম পরমাণু হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে কি হবে, যদি এখানে সম পরিমাণ হাইড্রোজেন থাকে তাহলে তখন আমরা কি করব, মার্কোনিকোভস বলেছে যে কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণুর মধ্যে যে কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তার সঙ্গে সেখানে যোজকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। যদি সম সংখ্যক হাইড্রোজেন থাকে তখন কি হবে ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। যদি এই ধরনের বিক্রিয়া হয় তাহলে কি হবে কি বললাম না যদি উভয় দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণুতে যদি সমান সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তখন কি হবে যেন সম পরিমাণ সমবায়াবী উৎপন্ন হবে। যদি সমান সমান হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সম পরিমাণ সমবায়াবী উৎপন্ন হবে। তাদের ক্ষেত্রে যে প্রোডাক্টটা হবে কি হবে না একবার এই হাইড্রোজেনটা কি হবে একবার
এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, আর একবার কি হবে এই হাইড্রোজেনটা কি হবে একবার এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে সমপরিমাণ সমবায়বী উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে যে প্রোডাক্ট হবে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে এবং সেটা সমপরিমাণ সমবায়বী। CH3 প্রথমে এই কার্বন এটার সঙ্গে যুক্ত করব CH2, তাহলে এটার সঙ্গে কি হবে Br যুক্ত হবে, CH Br CH3 উৎপন্ন হবে, প্লাস কি উৎপন্ন হবে। আর যদি আবার কি করব এই কার্বনের সঙ্গে যুক্ত করি, হাইড্রোজেনটা যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে Brটা কি হবে এটার সঙ্গে যুক্ত হবে, কার্বোকেটায়ন উৎপন্ন হলে তখন কি হবে না CH3 CH Br CH2 CH3 লিখে রাখবেন সমপরিমাণ সমবায়ক। এরা হচ্ছে এই দুটো প্রোডাক্ট হচ্ছে সমপরিমাণ সমবায়ক, সমপরিমাণ সমবায়ক, সমবায়ক এরা হচ্ছে সমপরিমাণ সমবায়ক। তাহলে মার্কোনিকোভস কি বলেছিল না একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়ায় যোজকের ঋণাত্মক অংশটা অ্যালকিনের দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু, যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তার সঙ্গে যোজকের এই ঋণাত্মক অংশটা যুক্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে যদি দুটোর ক্ষেত্রে সমান সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সমপরিমাণ সমবায়ক উৎপন্ন হবে। এরপরে দেখো আমরা মার্কোনিকোভ নিয়মের কিছু ব্যতিক্রম, এক্সেপশনাল ব্যতিক্রম, মার্কোনিকোভসের ব্যতিক্রম এক্সেপশনাল দেখে নেব। এক্সেপশনাল এক্সেপশনাল আমরা দেখে নেব। আচ্ছা যদি দেখি যে এরকম থাকে, সরি কালিটা খুব ডিস্টার্ব করছে, যদি CF3 CH ডবল বন্ডেড CH2 তার সঙ্গে যদি আমি কি দেব হাইড্রোক্লোরিক অ্যাসিড দেব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তাহলে কি হবে মার্কোনিকোভস রুল অনুযায়ী কি প্রোডাক্ট উৎপন্ন হবে দেখো। তাহলে এখানে মেজর প্রোডাক্ট কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে এখানে মেজর প্রোডাক্ট না এই ঋণাত্মক অংশটা এটাকে ভাঙলে কি হবে এটা আংশিক ডেল পজিটিভ হবে হাইড্রোজেনটা, আর এটা হচ্ছে ডেল নেগেটিভ হবে। তাহলে এই যোজকের ঋণাত্মক অংশটা কোথায় যুক্ত হবে দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু যার সঙ্গে কি রয়েছে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে, অর্থাৎ মার্কোনিকোভ রুল অনুযায়ী এটা এখানে যুক্ত হওয়ার কথা, কিন্তু না এটা যুক্ত হবে এখানে। কি করে যুক্ত হবে তো এট ফার্স্ট প্রথমে আমরা দেখব এই হাইড্রোজেনটাকে প্রথমে এখানে একবার অ্যাটাক করব আর একবার এখানে অ্যাটাক করব। প্রথমে দেখি 1 2 and 3, তাহলে কি হবে হাইড্রোজেন অ্যাটাক অন C1 H প্লাস অ্যাটাক অন C1 আর এখান থেকে কি করব H প্লাস অ্যাটাক অন C2 কার্বন। তাহলে দেখব কোনটা মোর স্টেবল হবে। প্রথমে অ্যাটাক করি, যদি হাইড্রোজেন অ্যাটাক করি C1 এ অ্যাটাক করি যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো না এখানে কার্বোকেটায়ন পাবো, তখন ক্লোরিনটা এখানে যুক্ত হবে CF3 CH প্লাস হবে এবং এখানে কি হবে 1 নম্বর কার্বন অ্যাটাক করেছে CH3, তাহলে এখানে হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটায়ন 2 ডিগ্রি কার্বোকেটায়ন। আর যদি 2 নম্বর কার্বনে হাইড্রোজেনটাকে অ্যাটাক করি তাহলে কি হবে CF3 CH2 কি হবে এখানে হাইড্রোজেন অ্যাটাক করলাম তাহলে এখানটা কি হবে কার্বোকেটায়ন উৎপন্ন হবে CH2 প্লাস উৎপন্ন হবে, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকেটায়ন। একটু আগে আমি বলেছিলাম যে 2 ডিগ্রি কার্বোকেটায়ন হচ্ছে বেশি স্টেবল কার থেকে 1 ডিগ্রি কার্বোকেটায়নের থেকে। 2 ডিগ্রি কার্বোকেটায়ন হচ্ছে বেশি স্টেবল কার থেকে 1 ডিগ্রি কার্বোকেটায়ন। তার হিসাব মতো কি হবে এই ক্লোরাইড আয়নটা কি এইখানে যুক্ত হলে এটাই সবথেকে স্টেবল হবে আর এটা হচ্ছে কি লেস স্টেবল হবে, কিন্তু ভুল। দেখো একটু ক্লিয়ারলি দেখো এখানে কি রয়েছে CF3 যুক্ত রয়েছে, এই CF3 টা কি রয়েছে মোর ইলেকট্রোনেগেটিভ। এই CF3 টাকে যদি আমি এমন করে লিখি এই CF3 হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, এখানে 3টি ফ্লোরিন রয়েছে, ফ্লোরিন হচ্ছে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। এখান থেকে এটাকে আমি এরকম করে লিখব
হিসাব মতো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোট স্টেবল হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে CF3 গ্রুপ থাকার জন্য, CF3 হচ্ছে মোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এ কি করবে বেশি পরিমাণে কি করবে এই বন্ধন গঠনকারী যে ইলেকট্রন আছে তাদের নিজেদের দিকে কি হবে টেনে নেবে। এরা কি করবে বন্ধন মোর ইলেকট্রোনেগেটিভ, যার ফলে কি হবে এ কি করবে এর বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে নেবে। নিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে এর স্টেবিলিটি কি হয়ে যাবে ডিক্রিজ করবে। কি বললাম না এই কার্বোক্যাটায়নের সঙ্গে সরাসরি CF3 গ্রুপ অর্থাৎ মোর ইলেকট্রোনেগেটিভ CF3 গ্রুপ যুক্ত থাকার জন্য এ কি করবে এর স্টেবিলিটিটাকে ডিক্রিজ করে দেবে। আর এখানটা কি হচ্ছে CF3 গ্রুপটা কি হচ্ছে টানবে, তবে তত টানবে এখানটা কি রয়েছে এই CF3 গ্রুপটা কার্বোক্যাটায়নের থেকে অনেকটা দূরে রয়েছে, যার জন্য কি করবে তবে কমাতে পারবে কিন্তু কম পরিমাণ, যতটা পরিমাণ এখান থেকে টানতে পারবে এখান থেকে ততটা পরিমাণ টানতে পারবে না, কারণ এদের মধ্যে দূরত্ব বেশি হয়ে গেছে, যার জন্য কি হবে এটা বেশি স্টেবল, এটা হচ্ছে কি মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল আর এটা হচ্ছে কি লেস স্টেবল। হিসেব মতো হওয়া উচিত ছিল কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হওয়ার কথা ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে, কিন্তু দেখা যাচ্ছে যে মোর ডিউ টু মোর ইলেকট্রোনেগেটিভ CF3 গ্রুপের জন্য এ কি হবে স্টেবিলিটি ডিক্রিজ করবে, আর কি হবে এর স্টেবিলিটি তখন কি হবে বেশি হবে এখানে CF3 গ্রুপটা অনেক দূরে থাকার জন্য। তাহলে এখানে মেজর প্রোডাক্ট করতে হবে না, মেজর প্রোডাক্ট এটা হবে, তাহলে এই ক্লোরাইড আয়নটা কোনখানে যুক্ত হবে এই ক্লোরাইড আয়নটা পরবর্তীকালে এইখানে যুক্ত হবে। তাহলে ক্লোরাইড আয়নটা এই কার্বোক্যাটায়নে যখন যুক্ত হবে তাহলে ক্লোরাইড আয়নটা যুক্ত হলে কি উৎপন্ন হবে CF3 CH2 CH2F সরি Cl, আর এখানে যদি আমরা যুক্ত করি কি হবে এখানে যুক্ত হবে CF3 CH Cl CH3, এটা হচ্ছে লেস স্টেবল, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট আর এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে মুখ্য প্রোডাক্ট কোন হবে এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, কিসের জন্য দিস ইজ ডিউ টু দা মোর ইলেকট্রোনেগেটিভ CF3 গ্রুপ, লিখে রাখো দিস ইজ এইটা স্টেবল হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল এটা বেশি স্টেবল, কিসের জন্য ডিউ টু মোর ইলেকট্রোনেগেটিভ CF3 গ্রুপ, দিস ইজ ডিউ টু more electronegative, this is due to more electronegative CF3 group ওকে। তাহলে আমি কি বলেছিলাম না মার্কোনিকভ রুল অনুযায়ী যোজকের ঋণাত্মক অংশটা কি হবে না অ্যালকিনের যে কার্বন পরমাণুর সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, তাহলে সেটা কি হবে মুখ্য প্রোডাক্ট উৎপন্ন হওয়ার কথা ছিল যেটা মার্কোনিকভসের রুল ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মার্কোনিকভসের রুলের ব্যতিক্রম ঘটে গেছে। কিসের জন্য না হিসেব মতো এইখানে যুক্ত হলে কি হবে যদি এইখানে যুক্ত হতো তাহলে সেটা কি ছিল মুখ্য প্রোডাক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে গৌণ প্রোডাক্ট উৎপন্ন হয়েছে আর মুখ্য প্রোডাক্ট কি উৎপন্ন হয়েছে এইখানটায় ঋণাত্মক অংশটা যুক্ত হওয়ার ফলে এটা মুখ্য প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। কিসের জন্য বললাম না এখানে যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে সেটা কি CF3 গ্রুপের জন্য, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ CF3 গ্রুপের জন্য কি হয় এর স্টেবিলিটি অনেকটা ডিক্রিজ করে, আর এখানে CF3 গ্রুপটা কি রয়েছে অনেকটা দূরে রয়েছে ততটা পরিমাণ স্টেবিলিটি এর ডিক্রিজ করতে পারছে না, তাই এই হচ্ছে মোর স্টেবল। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এই ক্ষেত্রে হচ্ছে 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এই ক্ষেত্রে মোর স্টেবল, এটাই হচ্ছে মার্কোনিকভ সূত্রের ব্যতিক্রম। এবারে আমরা যেটা করব কি না পারস্যিক প্রভাব মার্কোনিকভ সূত্রের ব্যতিক্রম আরেকটা আমরা করব মার্কোনিকভ সূত্রের ব্যতিক্রম যেটাকে আমরা কি বলবো পারস্যিক প্রভাব। এক্সেপশনাল অফ মার্কোনিকভস রুল। এবারে আমরা কি করব না মার্কোনিকভ সূত্রের ব্যতিক্রম এক্সেপশনাল অফ মার্কোনিকভস বা পারস্যিক প্রভাব। পারস্যিক প্রভাব পারস্যিক এফেক্ট। পারস্যিক এফেক্টটা কি না কি বলেছি না অক্সিজেন এবং হচ্ছে কি অক্সিজেন এবং আলট্রাভায়োলেট রশ্মি
অক্সিজেন এবং আলট্রাভায়োলেট রশ্মি কিংবা জৈব পারক্সাইড, অক্সিজেন অ্যান্ড আলট্রাভায়োলেট রশ্মি কিংবা অর আমরা কি নিতে পারি পারক্সাইড, অক্সিজেন এবং আলট্রাভায়োলেট রশ্মি কিংবা পারক্সাইডের উপস্থিতিতে যদি একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে, এখানে মার্কনিকভ সূত্রের ব্যতিক্রম ঘটবে। কি বললাম, অক্সিজেন আলট্রাভায়োলেট রশ্মি কিংবা যদি পারক্সাইডের উপস্থিতিতে, জৈব পারক্সাইডের উপস্থিতিতে একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে মার্কনিকভ সূত্রের ব্যতিক্রম ঘটে। অর্থাৎ দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু যে কার্বনের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে সেখানে কি যুক্ত হবে, যোজকের ঋণাত্মক অংশটা যুক্ত হবে। এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভ বা পারক্সাইড এফেক্ট বলা হয়। কি বলেছি, যদি উদাহরণের সাহায্যে আমরা দেখি সেটা খুব সুন্দর বুঝতে পারবো। ধরো একটা অপ্রতিসম অ্যালকিন CH3 CH ডবল বন্ড CH2, তার সঙ্গে কি দেবো, হাইড্রোব্রোমিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, দিয়ে কি হবে না কার উপস্থিতিতে, পারক্সাইড, যদি পারক্সাইডের উপস্থিতিতে একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম কি হয় যোজকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে, এই ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে না দ্বিবন্ধন দ্বারা যুক্ত যে কার্বনের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে না এইটার সঙ্গে যুক্ত হবে। সেটা হচ্ছে কি অ্যান্টি মার্কনিকভ সূত্র বা হচ্ছে কি পারক্সাইড প্রভাব। এবং এখানে কি হবে, এই H+ কার সঙ্গে যুক্ত হবে না যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে কি হবে, এই H+ যুক্ত হবে, আর যোজকের ঋণাত্মক অংশটা কি হবে না যে কার্বনের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে যুক্ত হবে। এটা তাহলে এখানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কি CH3 CH2 CH2 কি হবে Br। এখানে মুখ্য প্রোডাক্ট হবে এটা। কি বলেছি না জৈব পারক্সাইডের উপস্থিতিতে একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়া ঘটালে যোজকের ঋণাত্মক অংশটা কি হবে না দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন পরমাণু যে কার্বনটির সঙ্গে কি রয়েছে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে যোজকের এই ঋণাত্মক অংশটি যুক্ত হবে। একে বলা হয় পারক্সাইড এফেক্ট। তো কি করে হলো এটা, দেখো তোমাদেরকে এক্সামে দিয়ে দেবে এই ধরনের কোশ্চেন। ধরো CH3 CH ডবল বন্ডেড CH2 দিয়ে তোমাকে বলবে কি হাইড্রো এরকম একটা প্রোডাক্ট দিয়ে দেবে, বলবে এদের ক্ষেত্রে প্রোডাক্ট কি হবে বলে। একটাতে তোমাকে কি দিয়ে দেবে, একটাতে তোমার কি হবে, একটাতে দেবে তোমার HBr প্লাস হচ্ছে পারক্সাইড দেবে, আরেকটাতে দেবে নরমাল HBr। কি দেবে দেখো এখানে বোঝার জিনিস আছে, কোশ্চেনটা ঠিক এভাবে ঘুরিয়ে দেওয়া হয়, সোজাসুজি দেওয়া হয় না। দেবে একটা অপ্রতিসম অ্যালকিন তার সঙ্গে HBr পারক্সাইড দেবে, আরেকটাতে কি দেবে শুধুমাত্র HBr দেবে। যদি শুধুমাত্র HBr দেয় তাহলে সেটা কি হবে মার্কনিকভ রুল অনুযায়ী হবে। মার্কনিকভ রুল অনুযায়ী কি হবে না যোজকের এই ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে না যোজকের ঋণাত্মক অংশটা যুক্ত হবে অ্যালকিনের যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে, দিয়ে সেটাই হবে মুখ্য প্রোডাক্ট। এক্ষেত্রে যে প্রোডাক্টটা হবে কি হবে না এই ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, CH3 CH Br হবে এবং হচ্ছে কি আরেকটা কি হবে CH3 উৎপন্ন হবে, আর এই H+ কার সঙ্গে যুক্ত হবে এটার সঙ্গে যুক্ত হবে। আর যদি পারক্সাইড দেয়, পারক্সাইড দিলে কি হবে এর ঠিক উল্টো নিয়মটা হবে। এখানে যে মার্কনিকভের ক্ষেত্রে যে রুলটা কেটেছে তার ঠিক উল্টো নিয়মটা হবে। এখানে যোজকের ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে, এই পারক্সাইডের প্রভাবে কি হবে যোজকের ঋণাত্মক অংশটা অ্যালকিনের যে কার্বনের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে সেখানে কি হবে যুক্ত হবে। তাহলে এই ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে, এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে কি উৎপন্ন হবে এবং CH3 CH2 Br হবে। এটা হচ্ছে পারক্সাইড এফেক্ট। তো এর মেকানিজমটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কি করে হলো। এই পারক্সাইডের প্রভাবে কি করে এটা মুখ্য প্রোডাক্ট হলো সেটা আমি তোমাদেরকে মেকানিজমের মাধ্যমে দেখাচ্ছি। চারটি পদ্ধতিতে হবে, চারটা স্টেপ লাগবে এখানে। জৈব পারক্সাইড আমি নিয়ে নেব,
একটা যে কোনো জৈব পারক্সাইড নিয়ে নেব, পারক্সাইড একটা হচ্ছে বেনজোইক পারক্সাইড নিয়ে নেব, একটা বেনজোইক পারক্সাইড, একটা পারক্সাইড নিয়ে নেব বেনজোইক পারক্সাইড। বেনজোইক পারক্সাইড কি C6H5CO এর হোল টুয়াইস O2। এই জৈব পারক্সাইডটাকে প্রথমে ভেঙে নেব। স্টেপ 1, স্টেপ 1 এ কি হবে, এই জৈব পারক্সাইডটা ভাঙবে C6H5 C double bonded O O O C double bonded O C6H5। সবথেকে প্রথমে কি হবে বলতো, এই পারক্সাইড যে বন্ধন আছে, এই পারক্সাইড বন্ধনটা কি হবে, একটা বন্ধন ভেঙে দুটো ইলেকট্রন দুই দিকে চলে যাবে, দিলে কি উৎপন্ন হবে না দুই অণু কি উৎপন্ন হবে C6H5 C double bonded O অক্সিজেন রেডিকেল উৎপন্ন হবে। আবার কি উৎপন্ন হবে না এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধন ভেঙে কি হবে আর এটা কি হবে এইভাবে ভাঙবে, ফলে কি উৎপন্ন হবে বলতে এখানে যে প্রোডাক্ট ফিনাইল ক্যাটায়ন উৎপন্ন হবে, C6H5 ক্যাটায়ন উৎপন্ন হবে প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এখানে দুই অণু উৎপন্ন হবে আর এটা হচ্ছে দুই অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা হচ্ছে ফিনাইল ক্যাটায়ন উৎপন্ন হবে। কি বললাম সরি ফিনাইল রেডিকেল, এটা বললাম ফিনাইল রেডিকেল উৎপন্ন হবে, ফিনাইল রেডিকেল, কি বললাম ফিনাইল রেডিকেল উৎপন্ন হয়। এটা ছিল স্টেপ 1, সবথেকে প্রথমে বেনজোইক পারক্সাইডটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হলো ফিনাইল রেডিকেল উৎপন্ন হলো। এরপরে আমরা কি দেব স্টেপ 2, স্টেপ 2 তে কি করবে না এই ফিনাইল রেডিকেলটা কি করবে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, C6H5 রেডিকেল প্লাস হচ্ছে HBr, এটার সঙ্গে কি হবে ফিনাইল রেডিকেলের সঙ্গে যুক্ত হয় কি উৎপন্ন হয় বেনজিন C6H5 প্লাস হচ্ছে ব্রোমিন রেডিকেল উৎপন্ন হলো। এই ব্রোমিন রেডিকেলটা হচ্ছে কি স্টেপ 3 তে, স্টেপ 3 তে এই ব্রোমিন রেডিকেলটা কি হবে যে কোনো অ্যালকিনের সঙ্গে নিয়ে নেব আমরা CH3 CH ডবল বন্ড CH2, সেখানে আমরা কি করব দেখব যে এই ব্রোমিন রেডিকেলটা যুক্ত হবে প্লাস ব্রোমিন রেডিকেল। এই ব্রোমিন রেডিকেল কি করতে পারে না এখানেও যুক্ত হতে পারে, এখানে এই দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন, তাহলে এই ব্রোমিন রেডিকেলটা দু জায়গায় যুক্ত হতে পারে, এই ব্রোমিন রেডিকেল এখানেও যুক্ত হতে পারে কিংবা ব্রোমিন রেডিকেলটা এখানেও যুক্ত হতে পারে। দু জায়গায় যুক্ত করে আমি দেখব, একবার যুক্ত করব এই কার্বোকাটায়নের সঙ্গে, আরেকবার করব এইখানটায়। এখানটায় আমি যদি করে দেখি সবথেকে প্রথমে আমি এখানটায় করব, কি করব না CH3 CHBr, এখানে কি হবে CH2 রেডিকেল উৎপন্ন হয়ে যাবে। আর যদি আমরা এই ব্রোমিন রেডিকেলটা এই কার্বনের সঙ্গে অ্যাটাক করি তাহলে কি উৎপন্ন হবে CH3, তখন কি হবে না এখানে রেডিকেল উৎপন্ন হয়ে যাবে CH2Br। তাহলে দেখো এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে লেস স্টেবল, কি বললাম লেস স্টেবল, আর এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মোর স্টেবল, ঠিক আছে এটা মোর স্টেবল। এবার স্টেপ 4 এ কি যাবে স্টেপ 4 এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি মোর স্টেবল, তাহলে কি হবে CH3 CH রেডিকেল CH2Br প্লাস হচ্ছে HBr এর সঙ্গে যদি বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে এখানে উৎপন্ন হবে আর একটা রেডিকেল এখানে চলে যাবে, দিয়ে কি উৎপন্ন হবে মেজর প্রোডাক্ট যেটা উৎপন্ন হবে যে CH3 CH2Br। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বললাম মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে, এটা দেখতে পাচ্ছি তাহলে মেজর প্রোডাক্ট। তাহলে পারক্সাইডের কি বললাম এটা বিপরীতে হলো, এটা পারক্সাইডের প্রভাবে কি ছিল না হিসেব মতো যুক্ত হওয়ার কথা ছিল কোথায় না যদি অ্যালকিন নিলে
এখানটায় যুক্ত হওয়ার কথা ছিল, এখানটায় ব্রোমাইড যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হলো কোথায়, এখানে যুক্ত হলো। তাহলে পারক্সাইডের প্রভাবে কি হলো, মার্কোনিকভ সূত্রের ঠিক বিপরীতটা ঘটে গেল। কি বললাম না, জৈব পারক্সাইড কিংবা অক্সিজেন আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে যদি একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কি করবে না, যে কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকবে, সেখানে কি হবে, যোজকের ঋণাত্মক অংশটা যুক্ত হয়েছে, আর H প্লাসটা কি হবে, কম সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে, মেজর প্রোডাক্ট উৎপন্ন করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমরা যেটা করব, তোমাদের পরীক্ষায় একটু ঘুরিয়ে কোশ্চেনটা কেমন ভাবে দেয় দেখো। এই পারক্সাইডই দেবে যদি তোমাদের দিয়ে দেয় HBr এর পরিবর্তে, ধরো আমরা তাহলে কি দেখলাম, CH3CH ডবল বন্ড CH2 প্লাস HBr, পারক্সাইড দিলে কি বললাম না, এখানে ব্রোমিন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, CH3 CH2 CH2 Br। এটা হচ্ছে কি বলতো, মার্কোনিকভ সূত্রের ব্যতিক্রমে ঘটেছে, এটা আমি দেখতে পেয়েছি। কিন্তু যদি কোশ্চেন তোমাদের এইভাবে দেওয়া হয়, CH3 CH ডবল বন্ড CH2 প্লাস HCl কিংবা হাইড্রোক্লোরিক কিংবা হাইড্রোআয়োডিক দিয়ে তার সঙ্গে কি দেওয়া হয়, পারক্সাইড দিয়ে প্লাস হচ্ছে কি পারক্সাইড, তখন কি ঘটবে, কি বললাম, তাহলে তোমরা কি করবে, আগের নিয়ম অনুযায়ী যদি একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের বিক্রিয়া ঘটায় পারক্সাইডের উপস্থিতিতে, তাহলে কি বললাম, মার্কোনিকভ সূত্রের ব্যতিক্রম ঘটেছে। তাহলে এই ক্ষেত্রেও হিসাব মতো এটা হওয়ার কথা ছিল যে একটা অপ্রতিসম অ্যালকিন তার সঙ্গে হাইড্রোক্লোরিক কিংবা হাইড্রোআয়োডিক যদি হয়, তাহলে তার সঙ্গে পারক্সাইড দিয়েছে। পারক্সাইড দিলে কি হবে না, এটার সঙ্গে যোজকের ঋণাত্মক অংশ যুক্ত হওয়ার কথা, আর এটার সঙ্গে যোজকের কি হবে, ধনাত্মক অংশটা যুক্ত হওয়ার কথা, কিন্তু এটা ভুল। মনে রাখবে এই পারক্সাইডটা শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে হাইড্রোক্লোরিক কিংবা হাইড্রোআয়োডিক এর ক্ষেত্রে পারক্সাইড প্রভাব খাটে না। এক্ষেত্রে কি হবে, নরমাল মার্কোনিকভ নিয়ম অনুযায়ী এক্ষেত্রে যোজকের অ্যাডিশন হবে। আবার বলছি যে এই পারক্সাইড প্রভাবটা শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেই খাটে, তবে হাইড্রোক্লোরিক কিংবা হাইড্রোআয়োডিকের ক্ষেত্রে পারক্সাইড প্রভাব খাটে না। এর কারণটা কি জানো তো, এর একটু আগে যে মেকানিজমটা করে দেখালাম তোমাদেরকে, ওখানে স্টেপ 3 এবং স্টেপ যে 4 রয়েছে, ওই স্টেপ 3 এবং স্টেপ 4 এ এক্সোথার্মিক রিঅ্যাকশন ঘটে, অর্থাৎ তাপ উৎপাদন বিক্রিয়া। ওটা ওইখানে কোনো একটা ওই দুটো যে স্টেপ রয়েছে, ওই দুটো স্টেপে যে কোনো একটাতে তাপ উৎপাদন হয়, ওই দুটো তাপ উৎপাদনকারী বিক্রিয়া হয়, যার জন্য সেখানে কি হয়, এই পারক্সাইড প্রভাবটা খাটে। কিন্তু হাইড্রোক্লোরিক কিংবা হাইড্রোআয়োডিকের ক্ষেত্রে স্টেপ 3 কিংবা স্টেপ 4 এ যে কোনো একটিতে এন্ডোথার্মিক রিঅ্যাকশন ঘটে, অর্থাৎ সেখানে তাপ শোষণকারী একটা বিক্রিয়া ঘটে, যার জন্য কি হয়, এখানে পারক্সাইড প্রভাব খাটে না। যদি হাইড্রোক্লোরিক এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে হাইড্রোক্লোরিক পারক্সাইড কিংবা হাইড্রোআয়োডিক পারক্সাইড দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে নরমাল মার্কোনিকভ নিয়ম অনুযায়ী অ্যাডিশন ঘটবে। কি বললাম, নরমাল মার্কোনিকভ নিয়ম অনুযায়ী অ্যাডিশন ঘটবে। তাহলে কি দেখলাম না, CH3 CH ডবল বন্ড CH2 তার সঙ্গে যদি আমি কি দেই না, হাইড্রোক্লোরিক অংশ দেব এবং পারক্সাইড দেব, তাহলে কি হবে, এটা নরমাল মার্কোনিকভ নিয়ম অনুযায়ী যোজকের যে কি বললাম, অ্যালকিনের যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে ঋণাত্মক অংশটা যুক্ত হবে, আর এটার সঙ্গে ধনাত্মক অংশ যুক্ত হবে। কি বললাম, CH3 CHCl CH3 এই ধরনের প্রোডাক্ট উৎপন্ন হবে। এই ক্ষেত্রে পারক্সাইড কোনো প্রভাব খাটে না। লিখে রাখো যে হাইড্রোক্লোরিক কিংবা হাইড্রোআয়োডিক এর ক্ষেত্রে পারক্সাইড প্রভাব খাটে না, পারক্সাইড প্রভাব খাটে না। ঠিক আছে, এরকম ধরনের হবে। তো লাস্ট এটা আরেকবার ভালো করে উদাহরণ দিচ্ছি, কপি করে নাও।
দুটো দেখালাম, কি বলবো, সেম CH3 CH ডাবল বন্ড CH2, এর সঙ্গে কি দেব না HBr দেব, পারক্সাইড দেব, আবার এখানে দেব হাইড্রোক্লোরিক পারক্সাইড। তাহলে কি হবে না এই পারক্সাইডটা শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মার্কোনিকভ সূত্রের কি হবে বিপরীতে ঘটবে। কোথায় যুক্ত হবে না এই যোজকের ঋণাত্মক অংশটা কার সঙ্গে যুক্ত হবে না যার সঙ্গে হাইড্রোজেন যে কার্বনের সঙ্গে বেশি যুক্ত রয়েছে, CH3 CH2 CH2 Br হবে। আর এক্ষেত্রে কি হবে পারক্সাইড কোনো প্রভাব খাটে না, পারক্সাইড থাকলেও হাইড্রোক্লোরিকের উপর কোনো প্রভাব খাটে না। এটা নরমাল মার্কোনিকভ নিয়ম অনুযায়ী কি হবে না অ্যালকিনের যে কার্বনের সঙ্গে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত রয়েছে তার সঙ্গে যুক্ত হবে, দিয়ে কি উৎপন্ন হবে CH3 CH Cl CH3, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মার্কোনিক রুলস, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রুল, এখান থেকে পরীক্ষার প্রায় এসে থাকে। তাহলে আজকে এতটা, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই।